বড় বৌমা, আজকে না আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে করছে। কত দিন হয়ে গেল আমি ফুচকা খাইনি। আজকে আমাকে বেশ ভালো করে টক ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দাও তো। শাশুড়ি মায়ের কথা শুনে তার বড় বৌমা মনিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, এ কি বলছেন মা? আপনি ফুচকা খেতে ভালোবাসেন? আমি জানতাম না তো। এত বছর ধরে সংসার করছি, কখনো তো আপনার মুখে শুনলাম না যে আপনি ফুচকা খেতে ভালোবাসেন। আমিও তো ফুচকা খেতে ভালোবাসি। আর আপনি হয়তো জানেন না, আমি প্রত্যেক সপ্তাহে আপনার ছেলের সঙ্গে বাইরে ফুচকা খেতে যাই। তাহলে তো আমাদের শাশুড়ি বৌমা জুটি বেশ ভালো জমবে। চলুন আজকে আমি আর আপনি দুজনে মিলে বাইরে থেকে ফুচকা খেয়ে আসি। না না, আমি বাইরের ফুচকা খাই না। আমিও একটা সময় তোমার মতো প্রত্যেকদিন বাইরে ফুচকা খেতে যেতাম, কিন্তু একদিন আমি এক ফুচকাওয়ালাকে নর্দমার জল দিয়ে ফুচকার টক জল বানাতে দেখেছিলাম। তারপর থেকে আমি ফুচকা খাওয়াই ছেড়ে দিয়েছি। কিন্তু আজকে রূপকথা কার্টুন টিভিতে দেখলাম নতুন বৌমা শাশুড়ি মাকে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে, তাই আমারও ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে। যাও, তুমি তাড়াতাড়ি আমার জন্য ফুচকা বানিয়ে নিয়ে এসো তো। আরে, নর্দমার জল দিয়ে আবার কেউ কখনো ফুচকা বানায়? আপনি কি ভুলভাল জিনিস দেখেছেন বলুন তো? আর তাছাড়া একটা ফুচকাওয়ালা যদি এরকম করেই থাকে, তার মানে এটা নয় যে পৃথিবীর সব ফুচকাওয়ালাই এরকম নোংরা ভাবে ফুচকা বানায়। বাড়িতে ফুচকা বানানো অনেক ঝামেলা। বিয়ের আগে আমি একবার ট্রাই করেছিলাম, কিন্তু অনেক খাটনি হয়েছিল বলে তারপর থেকে আমি আর বানাইনি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমি আপনার জন্য ফুচকা বানিয়ে নিয়ে আসছি। এই বলে মনিকা তার শাশুড়ি মায়ের জন্য ফুচকা বানাতে চলে যায়। তার ফুচকা বানানো হয়ে গেলে সে যখন তার শাশুড়ি মাকে ফুচকা খেতে দেয়, তখন সেই ফুচকা কিছুতেই সঙ্গীতা দেবী খেতে পারে না। তুমি কি ফুচকা বানিয়েছো? আমি ফুচকা খাচ্ছি নাকি লুচি খাচ্ছি বুঝতে পারছি না। একটাও ফুচকা মুচমুচে হয়নি, আলু মাখাতে কোনো স্বাদ নেই। মনে হচ্ছে নুন দিয়ে আলু চটকে আলু ছানা করে খেতে দিয়েছো। আর টক জলে টক আছে বলে তো মনেই হচ্ছে না। নর্মাল জল দিয়ে ফুচকা খাচ্ছি মনে হচ্ছে। ইস, আমার পুরো মুখটাই নষ্ট করে দিলে। নিয়ে যাও এই ফুচকাগুলো আমার সামনে থেকে। তোমাকে ফুচকা বানাতে বলাই আমার ভুল হয়েছে। ঠিক এমন সময় সঙ্গীতা দেবীর ছোট ছেলে চন্দন তার পছন্দের মেয়ে অদিতিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর অদিতিকে দেখেই সঙ্গীতা দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়, কারণ অদিতি এক গরিব পরিবারের মেয়ে ছিল। তাই এর আগে চন্দন যখন অদিতির সঙ্গে তার সম্পর্কের কথা বাড়িতে জানায়, সঙ্গীতা দেবী কিছুতেই সেই গরিব মেয়েকে নিজের বাড়ির বৌমা করতে রাজি হয় না। চন্দন তার মাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করলেও সঙ্গীতা দেবী কিছুই শুনতে রাজি হয় না। তাই শেষ পর্যন্ত আজকে চন্দন তার পরিবারের বিরুদ্ধে গিয়েই অদিতিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এটা তুই ঠিক করলি না চন্দন। আমি তোকে বারবার করে বারণ করেছিলাম এরকম গরিব পরিবারের মেয়েকে বিয়ে করিস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। কি আছে এই মেয়ের মধ্যে শুনি? এই মেয়েটা তো কোনোভাবেই আমাদের বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়। মা, তুমি এরকম ভাবে অদিতিকে অপমান করতে পারো না। কেননা অদিতি এখন এই বাড়ির বউ, তোমার ছোট বৌমা। আর তুমি কিছু না জেনে কিভাবে বলছো অদিতি এই বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়? অদিতি গরিব, তাতে কি হয়েছে? গরিব বলে তুমি ওকে এইভাবে অসম্মান করতে পারো না। অদিতি খুব ভালো মেয়ে। আর তুমি কি জানো, অদিতি খুব ভালো ফুচকা বানাতেও পারে। অদিতির হাতের ফুচকা খেলে তুমি একদম পাগল হয়ে যাবে। এই যে চন্দন, তুমি কি ভেবেছো তুমি মাকে ফুচকার লোভ দেখাবে আর মা এই গরিব মেয়েটাকে বাড়ির বৌমা হিসেবে স্বীকার করে নেবে? মা, আপনি একদম আপনার ছোট ছেলের কথাই বিশ্বাস করবেন না। এরা আপনাকে ফুচকার লোভ দেখাচ্ছে। আর তাছাড়া এই মেয়ে যে ভালো ফুচকা বানাতে পারে তা তুমি কি করে জানলে শুনি? বৌদি, তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না। আমি অদিতির হাতের ফুচকা খেয়েছি বলেই বলছি। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার অদিতির হাতের ফুচকা খেয়ে দেখো। আমি 100% সিওরিটি দিচ্ছি অদিতির হাতের ফুচকা তোমার খুব পছন্দ হবে। আর যদি তোর বউয়ের হাতের ফুচকা আমার পছন্দ না হয় তাহলে কি করবি? তুই ভালো করেই জানিস আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি। অনেক বছর পর আজকে আমার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে। একটা বাজে ঘটনার জন্য আমি ফুচকা খাওয়া এতদিন পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ আগে বড় বৌমা খুবই বাজে ফুচকা খাইয়ে আমার মুখটা একেবারে নষ্ট করে দিয়েছে। তাই আমি এই মেয়েটাকে একটা সুযোগ দিতে চাই। যদি এই মেয়ে ভালো ফুচকা বানিয়ে আমাকে খাওয়াতে পারি, তাহলে এই বাড়িতে বৌমা হিসেবে এই মেয়ে জায়গা পাবে। না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে মা, আমি আপনার শর্ত মেনে নিলাম। আমার বানানো ফুচকা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কথা দিচ্ছি। দিদি, তোমাদের রান্নাঘরটা কোথায় আমাকে একবার দেখিয়ে দাও তো। বাবা, তোমার সাহস আছে দেখছি। নিজেকে চালাক মনে করছো? চন্দন তোমাকে সবই শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে, তাই না? তবে তুমি যতই ভালো ফুচকা বানাও না কেন, আমার শাশুড়ি মায়ের পছন্দ হবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। কারণ তুমি আমার শাশুড়ি মাকে চেনো না। আমি এই বাড়িতে 8 বছর ধরে সংসার করছি। এখনো পর্যন্ত আমার হাতের কোনো রান্নাই আমার শাশুড়ি মায়ের পছন্দ হলো না। এভাবেই মনিকা তার ছোট যাকে উল্টোপাল্টা কথা বলে রান্নাঘর দেখিয়ে দেয়।
আর অদিতি এবার ফুচকা বানানোর কাজে লেগে পড়ে। ওদিকে মনিকা এবং তার শাশুড়ি মা অদিতির হাতের ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টার মধ্যেই অদিতি তার শাশুড়ি মায়ের জন্য স্পেশাল ফুচকা বানিয়ে নিয়ে চলে আসে। এই নাও মা, তোমার ছোট বৌমার হাতের স্পেশাল ফুচকা একেবারে তৈরি। আরে অদিতি, তুমি দাঁড়িয়ে কি ভাবছো? দাও দাও, মাকে ফুচকা দাও। মা আগে খেয়ে বলুক কেমন হয়েছে, তারপর আমরাও খাবো। এই শুনে অদিতি তার শাশুড়ি মাকে ফুচকা খেতে দেয়। সঙ্গীতা দেবী তার ছোট বৌমার বানানো ফুচকা প্রথমে টেস্ট করে দেখে, আর সেই ফুচকার স্বাদ সঙ্গীতা দেবীর কাছে দারুণ লাগে। তাই সে একটা ফুচকা খেয়ে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না। সে একের পর এক ফুচকা খেতেই থাকে। আর এই দেখে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। মা, তুমি কিছু বলছো না কেন? অদিতি কেমন ফুচকা বানিয়েছে বলো? কেমন লাগছে ফুচকাগুলো খেতে তোমার? মা আস্তে খাও, ফুচকা গলায় বেঁধে যাবে তো তোমার। কই আমাকেও একটা দাও, আমরাও খেয়ে দেখি কেমন হয়েছে। বৌদি তুমিও খাও। এই দাঁড়া, কেউ ফুচকাতে হাত দিবি না বলে দিলাম। এখানে যতগুলো ফুচকা আছে সব আমি একা খাবো। আমি কাউকে একটাও ফুচকা দিতে পারবো না, কারণ আমার ছোট বৌমা দারুণ ফুচকা বানিয়েছে। এত ভালো ফুচকা আমি জীবনে প্রথমবার খাচ্ছি। দারুণ দারুণ। যেমনই মুচমুচে ফুচকা, তেমনই চটপটা আলু মাখা, আর সেই সাথে এই টক জল, সব মিলিয়ে অসাধারণ। মা, আমি জানি আপনি একদম মিথ্যা কথা বলছেন। এই ফুচকাগুলো মোটেই খেতে ভালো হয়নি। আপনি আপনার ছোট বৌমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না বলে ইচ্ছা করে নাটক করছেন। সেই জন্যই তো আমাদের কাউকে আপনি এই ফুচকা খেতে দিচ্ছেন না। আরে এ তো মহা মুশকিলে পড়লাম। এতদিন পর একটু মন ভরে ফুচকা খাচ্ছি, আর তুমি বিরক্ত করছো। ঠিক আছে, এই নাও, এখান থেকে আমি তোমাকে মাত্র একটা ফুচকা দিচ্ছি, শুধুমাত্র টেস্ট করার জন্য। আর তুমি 7 জনম তপস্যা করেও এরকম ফুচকা কখনো বানিয়ে আমাকে খাওয়াতে পারবে না। আর ছোট বৌমা, তুমি এত কম ফুচকা বানিয়েছো কেন? তুমি জানো কত বছর পর আজকে আমি মন ভরে ফুচকা খাচ্ছি? যাও, তুমি আমার জন্য আরো ফুচকা বানিয়ে নিয়ে এসো। এই শুনে অদিতি খুবই খুশি হয়, আর সে আবার খুশি মনি তার শাশুড়ি মায়ের জন্য ফুচকা বানাতে চলে যায়। আর এদিকে মনিকা কেবলমাত্র একটা ফুচকা খেয়ে বুঝতে পারে সত্যি অদিতি দারুণ ফুচকা বানিয়েছে, কিন্তু সে কিছুতেই সেটা সবার সামনে স্বীকার করতে চায় না। সত্যি তো অদিতি খুব ভালো ফুচকা বানিয়েছে। মাত্র একটা ফুচকা খেয়ে আমার একটুও মন ভরলো না। এই ফুচকার স্বাদ আমার মুখে একেবারে লেগে গেল। নিজে কারি কারি ফুচকা খাচ্ছে, আর আমাকে কেবলমাত্র 2টো ফুচকা দিয়েছে। কিন্তু এবার আমার কি হবে? আমার শাশুড়ি মা তো এবার আমার হাড় মাছ জ্বালিয়ে খাবে, আর দিন রাত আমার কানের কাছে ছোট বৌমার প্রশংসা করবে। কিছুক্ষণের মধ্যেই অদিতি আবার তার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক ফুচকা বানিয়ে নিয়ে আসে। মা, আপনি আর বেশি ফুচকা খাবেন না। আপনি অনেক ফুচকা খেয়েছেন। ময়দা দিয়ে তৈরি ফুচকা খেলে আপনার শরীর কিন্তু খারাপ করবে। তাই আপনি এই ফুচকাগুলো আমাকে দিয়ে দিন। আমি তো মাত্র একটা ফুচকা খেয়েছি। না না দিদি, আমি ফুচকাগুলো ময়দা দিয়ে তৈরি করিনি। ময়দা আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তাই আমি শাশুড়ি মায়ের জন্য এই ফুচকাগুলো সুজি আর আটা দিয়ে বানিয়েছি। আজকে শাশুড়ি মা মন ভরে ফুচকা খেতে চাইছে, খাক না। আর প্রত্যেকদিন তো শাশুড়ি মা ফুচকা খাবে না। আর তুমি চিন্তা করো না, আমি অনেক ফুচকা বানিয়েছি, তাই তুমিও মন ভরে ফুচকা খাও। এভাবেই প্রথম দিন থেকেই সঙ্গীতা দেবী তার ছোট বৌমার হাতের ফুচকা খেয়ে একেবারে পাগল হয়ে যায়। তাই সেই দিনের পর থেকে সে মাঝে মধ্যেই তার ছোট বৌমাকে ফুচকা বানিয়ে দিতে বলে। আর সে যখনই ফুচকা খেতে বসে তখনই তার ছোট বৌমার অনেক অনেক প্রশংসা করে, আর বড় বৌমাকে অপমান করে। যেদিন থেকে ছোট এই বাড়িতে এসেছে, আমার শাশুড়ি মাকে নিজের হাতের বানানো স্পেশাল ফুচকা খাইয়ে একেবারে বশ করে নিয়েছে। শাশুড়ি মা এখন আমাকে পাত্তাই দেয় না। যখন তখন আমাকে ছোটর সামনে অপমান করছে। আমি এই অপমান মেনে নেব না। ছোট কিভাবে ফুচকা বানাই আমাকে শিখতেই হবে। ছোট যখন এবার ফুচকা বানাবে, আমি রান্নাঘরে জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখব, আর ওর ফুচকা বানানোর পদ্ধতি শিখে নেব। তারপর আমিও আমার শাশুড়ি মাকে ফুচকা বানিয়ে আমার শাশুড়ি মায়ের মন জয় করব। এভাবেই মনিকা এবার তার ছোট জায়ের কাছ থেকে ফুচকা বানানোর পদ্ধতি শেখার জন্য সুযোগ খুঁজতে শুরু করে। আর 2-1 দিনের মধ্যেই অদিতি যখন রান্নাঘরে তার শাশুড়ি মায়ের জন্য ফুচকা বানাতে যায়, তখনই মনিকা দৌড়ে রান্নাঘরের জানালার কাছে চলে যায়। আর সে জানালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ভিডিও করতে শুরু করে। ছোট কিভাবে ফুচকা বানাচ্ছে আমি সব ভিডিও রেকর্ড করে নেব, না হলে আমি যা মাথা মোটা, পরে আমি ভুলে যাব কিভাবে ফুচকা বানাতে হবে। এ কি, অদিতি এটা কি করছে? মনিকা দেখে যে অদিতি একটা ব্যাগের মধ্যে থেকে ছোট একটা কৌটো বের করছে, আর সেই কৌটো থেকে মশলা জাতীয় কিছু একটা নিয়ে আলু মাখা এবং টক জলের মধ্যে মিশিয়ে দিচ্ছে। এই দেখে মনিকা একেবারে চমকে ওঠে, আর সে তখনই দৌড়ে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায়।
মা, আপনার ছোট বৌমা কি সাংঘাতিক আপনি জানেন না। আমার তো প্রথম দিন থেকে ওর উপরে সন্দেহ হচ্ছিল। অদিতি আপনার উপর জাদুটোনা করছে, কালো জাদু করছে। ও আপনার জন্য ফুচকা বানানোর সময় একটা কৌটো থেকে কি একটা যেন আলু মাখা টক জলের মধ্যে মিশিয়ে দিচ্ছে। আমি নিজে চোখে দেখেছি। ও ব্যাগের মধ্যে ওই কৌটোটা লুকিয়ে রাখে। আমি শিওর ওই মশলার মধ্যে নিশ্চয়ই ও কোনো জাদুটোনা করেছে, যাতে আপনাকে বশ করতে পারে। মনিকার কথা শুনে সঙ্গীতা দেবী একেবারে আকাশ থেকে পড়ে। কি বলছোটা কি? তুমি ঠিক দেখেছো? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই শুনে মনিকা তখনই তার ফোনের ভিডিও রেকর্ডিং তার শাশুড়ি মাকে দেখিয়ে দেয়। আর সঙ্গীতা দেবীও সেই ভিডিও দেখার পর তার ছোট বৌমার উপর সন্দেহ করতে শুরু করে। আর সে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে অদিতিকে তখনই সেখানে ডেকে আনে। তোমাকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত সাংঘাতিক মহিলা সেটা আমি জানতাম না। আমি এবার বুঝলাম তুমি আমার ছেলেকে কিভাবে হাত করেছো। ফুচকার মধ্যে কালো জাদু করে তুমি আমার ছেলেকে যেরকম ফাঁসিয়েছো, সেরকমই এই বাড়িতে এসে তুমি আমার উপর কালো জাদু করছো। ফুচকার মশলার মধ্যে কালো জাদু করে তুমি আমাকে খাওয়াচ্ছ, যাতে তুমি আমাকে বশ করতে পারো। তুমি কি ভেবেছো আমাকে বশ করে আমার সব সম্পত্তি তুমি নিজের নামে লিখে নেবে? অদিতি তার শাশুড়ি মায়ের কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার উপর কালো জাদু করতে যাব কেন? আপনারা আমাকে ভুল ভাবছেন। আর দিদি, তুমি আমাকে ফুচকাতে যে মশলা ব্যবহার করতে দেখেছো, ওটা তো আমার মাস্তুতো দাদার তৈরি করা ফুচকা বানানোর স্পেশাল মশলা। আসলে আমার মাস্তুতো দাদা ফুচকা বিক্রি করে, আরো দারুণ ফুচকা বানাতে পারে। তাই আমি যাতে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মায়ের পছন্দ মতো ফুচকা বানিয়ে খাওয়াতে পারি, তাই আমার মাস্তুতো দাদার কাছ থেকে আমি ফুচকা বানানো শিখে এসেছিলাম। আর আমার দাদার কাছ থেকে এই মশলাও আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ মা, অদিতি ঠিকই বলেছে। অদিতির মাস্তুতো দাদা ফুচকা বিক্রি করে, আর অদিতি স্পেশাল মশলা ওর দাদার কাছ থেকে নিয়ে এসেছে। আর এই যে বৌদি, আমার বউয়ের উপর হিংসা করা বন্ধ করো। আর এরকম গোয়েন্দাগিরি না করে তুমি যদি আমার বউয়ের কাছ থেকে ফুচকা বানানো শিখতে চাও, তাহলে সরাসরি আমার বউকে বলো। আমার বউয়ের মন অনেক ভালো, ও তোমাকে নিশ্চয়ই ফুচকা বানানো শিখিয়ে দেবে। এই শুনে মনিকা এবং তার শাশুড়ি মা নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা তখনই অদিতির কাছে ক্ষমা চায়। মনিকাও সেদিনের পর থেকে তার ছোট জায়ের সঙ্গে কোনো রকম শত্রুতা করে না, বরং এখন তারা দুই জায়ে একেবারে বোনের মতো মিলেমিশে থাকে। এমনকি মনিকাও এখন অদিতির কাছ থেকে ফুচকা বানানো শিখে নেয়। এভাবেই তারা দুই বৌমা মিলে মাঝে মধ্যে শাশুড়ি মাকে ফুচকা বানিয়ে খাওয়ায়। শুধু তাই নয়, সঙ্গীতা দেবীও নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। সে তার দুই বৌমার মধ্যে কোনো রকম ভেদাভেদ করে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। মা, আপনি এত চিন্তা করছেন কেন? আমি ওই গরিব মেয়ে চুমকির সঙ্গে আমাদের বাড়ির ছেলে রতনের বিয়ের 7 পাক কিছুতেই পূর্ণ হতে দেব না। ওদের 7 পাক পূর্ণ হওয়ার আগেই আমি এমন কিছু করব যাতে ওদের বিয়ে কিছুতেই সম্পূর্ণ না হতে পারে। এ তুমি কি বলছো বড় বৌমা? এরকম কোনোদিনও হতে পারে নাকি? আর এই ব্যাপারে যদি জানাজানি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভীষণ বড় বিপদ হয়ে যাবে। তাই তোমাকে যা করতে হবে খুবই বুঝে শুনে করতে হবে। হ্যাঁ মা, আমি ভালো করেই জানি। আর একবার যদি আমরা বিয়ের 7টা পাক ঘোড়া থেকে চুমকি আর রতনকে বাধা দিতে পারি, তাহলে আর 1 বছরে বিয়ের কোনো তারিখ নেই। সুতরাং ওদের দুজনের বিয়ে আর জীবনেও হবে না, কারণ এই 1 বছরের মধ্যে আমরা এমনিতেই রতনের কান একেবারে বিষিয়ে দেব। এভাবেই রমলা তার শাশুড়ি মায়ের কানে কানে চুমকি এবং রতনের বিয়ের 7 পাকে ঘোড়ার বন্ধনে বাধা দেওয়ার পরিকল্পনা করে। এই শুনে চন্দনা দেবীও ভীষণ পরিমাণে খুশি হয়। ঠিক আছে বড় বৌমা, আমি তোমার সঙ্গে একমত। তুমি যা যা বলছো আমি তাই করব। রতন শহরের এক বড়লোক পরিবারের ছেলে, কিন্তু তার মন গিয়ে পড়ে গরিব মেয়ে চুমকির উপর। দেখতে খুবই সুন্দর এবং চুমকি পড়াশোনাতেও খুবই ভালো, কিন্তু রতনের মতো সে বড়লোক নয়। রতন এবং চুমকি একে অপরকে বিয়ে করতে চায়, শুধুমাত্র তাদের সমস্যা হয় একটাই, রতনের মা চন্দনা দেবী এবং তার বড় বৌদি রমলার, কারণ তারা টাকার অহংকারে একেবারে অন্ধ হয়ে বসে থাকে। মা, আমি যদি বিয়ে করি তাহলে চুমকিকেই বিয়ে করব, আর না হলে কাউকে কোনোদিনও বিয়ে করব না। তাই তুমি আর বৌদি বুঝে নাও যে তোমরা কি করবে। চুমকি গরিব বলে তোমরা ওর সাথে আমার বিয়ে দেবে না, সেটা আমি কোনো মতেই মেনে নেব না। তোকে বিয়ে করার জন্য শহরের বড়লোক পরিবারের মেয়েরা একেবারে পাগল হয়ে বসে আছে, আর তুই ওই গরিব মেয়েটার মধ্যে কি দেখলি? আমার মনে হয় ওই গরিব মেয়েটা তোর উপরে কোনো জাদু টোনা করেছে, তাই তুই ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ ভাই, মা একদম ঠিক কথাই বলেছে। আর তুমি তো ভীষণ বোকা। তোমার দাদার মতো তোমার বুদ্ধি একদম পাকা হয়নি, কারণ তোমার দাদা আমাকে অনেক বড়লোক পরিবার থেকে বিয়ে করে নিয়ে এসেছে, আর আমি অনেক ধন সম্পত্তি যৌতুক হিসেবে নিয়ে এসেছি। কিন্তু এই গরিব মেয়ে তোমাকে কি কিছু দিতে পারবে? দাদা চালাক নয়, দাদা হলো লোভী। সেই জন্যই তোমার ধন সম্পত্তি দেখে তোমাকে বিয়ে করেছে। কিন্তু আমার নিজের টাকা পয়সার বা আমার বাবার টাকা পয়সার তো কোনো অভাব নেই, তাই আমি বিয়ে করলে চুমকিকেই বিয়ে করব।
এই বলে রতন সেখান থেকে চলে যায়। রতন যেহেতু চুমকিকে বিয়ে করবে বলে জোর করে, তাই রতনের পরিবার বাধ্য হয়ে চুমকিকে দেখতে যায়। চুমকি এবং তার মা রুমা দেবী রতনদের পরিবারের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে। দিদি, আমরা আপনাদের জন্য গরম গরম কচুরি আর আলুর দম রান্না করেছি। আপনারা অনেকক্ষণ এসেছেন কিন্তু মুখে কিচ্ছু দেননি, তাই একটু কচুরি আর আলুর দম খেয়ে মিষ্টি খেয়ে জলপান করুন। এই গরিবের ঘরে আপনারা যদি একটু খাওয়া দাওয়া করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর আমার মেয়ে কিন্তু আপনাদের জন্য সব রান্না করেছে। কি, এই বাসি কচুরিগুলো আপনার মেয়ে রান্না করেছে? সেটা তো আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে এই বাসি কচুরিগুলো আপনারা কোনো দোকান থেকে কম টাকা দিয়ে কিনে এনেছেন, যাতে আপনাদের বেশি টাকা খরচা না হয়। রমলার এমন কথা শুনে চন্দনা দেবীও হেসে ওঠে, কারণ গরিব মানুষদের অপমান করা তাদের দুজনেরই একটা পছন্দের বিষয় ছিল। বিশ্বাস করুন, আমি নিজের হাতে এই গরম গরম কচুরিগুলো রান্না করেছি। আমরা কোনো দোকান থেকে বাসি কচুরি কিনে এনে আপনাদেরকে খাওয়াতে যাব কেন? দয়া করে এরকম ভাবে বলবেন না। চুমকি এবং তার মায়ের চোখে জল দেখে রতন এবং তার বাবার খুবই খারাপ লাগে, কারণ তারা তাদের গরিব হবু বৌমা এবং তার পরিবারকে অসম্মান করতে চায় না। তাই রতন এবং তার বাবা দুজনে মিলে গরম গরম কচুরি খেয়ে নেয়। বড় বৌমা, তুমি কেন এরকম বাজে কথা বলছো? আর আমার ওই কচুরিগুলো খেতে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। তুমি নিজের শ্বশুর বাড়িতে এসে কতদিন রান্না করেছো যে তুমি অন্যের রান্না নিয়ে কথা বলো? এই গরিব মেয়েটা এখন আমাদের বাড়ির বউ হতে পারেনি, আর তার আগে তুমি ওর হয়ে কথা বলছো। আর আমার বড় বৌমাকে তুমি কথা শোনাচ্ছ। ওর যা ইচ্ছা হয়েছে ও তাই বলেছে। আর ও যদি বলে থাকে যে কচুরিগুলো বাসি, তাহলে বেশ করেছে বলেছে। এভাবেই সেখানেই রতনের পরিবার একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। রতন কোনো রকমই তার পরিবারকে শান্ত করে এবং রতন এবং চুমকির বিয়ের পাকা কথা শেষ পর্যন্ত সেরে ফেলা হয়। কিন্তু তখনও চন্দনা দেবী এবং রমলা কিছুতেই মানতে পারে না যে চুমকি তাদের বাড়ির বউ হতে চলেছে। ফলে তারা যেভাবেই হোক এই বিয়েটা আটকানোর জন্য চেষ্টা করে। চন্দনা দেবীর ঘটক মশাই এবং শিবম বাবুর কথা একদমই পছন্দ হয় না। দেখুন, এই এক সপ্তাহের মধ্যেই চুমকি আর রতনের 7 পাক সম্পূর্ণ করতে হবে, কারণ এই এক সপ্তাহের মধ্যে যদি বিয়ের 7 পাক সম্পূর্ণ না হয় তাহলে সামনের 1 বছর আর কোনো ভালো দিন নেই। তাই তখন কিন্তু ওদের বিয়ে আটকে যাবে। তাই এই সপ্তাহের মধ্যেই আপনারা বিয়ের ব্যবস্থা করুন। ঘটক মশাই, আপনি একই কথা বলছেন? 1 বছরের মধ্যে আর বিয়ের কোনো দিন নেই? তাহলে ঠিক আছে, আমি এই 1 সপ্তাহের মধ্যে আমার ছেলের সঙ্গে চুমকির বিয়ে দিয়ে দেবো, কারণ আমি এই বিয়েটা দেরি করতে চাই না। 1 সপ্তাহের মধ্যে কিভাবে আমরা আমাদের ছেলের বিয়ে দেব? এত তাড়াতাড়ি আমরা বিয়ের সমস্ত বন্দোবস্ত কিভাবে করব? তাই 1 বছর পর আমাদের ছেলের বিয়ে হওয়াই ভালো। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমাদের ছেলের বিয়েতে আমি টাকা খরচা করব, তাই তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি আর বড় বৌমা শুধু নিজেদের শপিং নিয়ে ব্যস্ত থাকো, তাহলেই হবে। চন্দনা দেবী তার স্বামীর কথা শুনে খুবই রেগে যায় এবং সে সেখান থেকে চলে যায়। রমলা বুঝতে পারে যে তার শাশুড়ি মা কিছুতেই চুমকিকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে চাইছে না। তাই রমলা সেই আগুনে ঘি ঢালার চেষ্টা করে। মা, আমি একবার চুমকিকে ফোন করি, তারপর এমন করে কথা বলবো যাতে এই বিয়ে কিছুতেই না হতে পারে, কারণ আপনার মতো আমিও চাই না যে এই বিয়েটা হোক। এই বলে রমলা চুমকিকে তাড়াতাড়ি করে ফোন করে। রমলা ফোন করছে দেখে চুমকি খুবই খুশি হয়। হ্যাঁ রমলা দি, বলো। শোনো, 1 সপ্তাহের মধ্যে তোমার আর রতনের বিয়ে ঠিক হয়েছে। আর বিয়ের দিন আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে বিয়ের 7 পাক ঘোরার আগে শাশুড়ি মা আর বাড়ির বড় বৌমার হাতে তোমাকে মিষ্টি খেতে হবে। আর সেই মিষ্টি খেয়ে তুমি 7 পাকের নিয়ম সম্পূর্ণ করতে পারবে। কিন্তু রমলাদি, আমি জানতাম যে বিয়ের আগে বউকে কিছু খেতে নেই, আর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলে বর আর বউ একসঙ্গে খাবার খায়। তাহলে আমি যদি বিয়ের আগে খাবার খেয়ে নিই তাহলে তো অঘটন ঘটতে পারে। তুমি এই ফালতু নিয়ম কোথা থেকে শুনেছো আমি জানি না, কিন্তু বিয়ের দিন 7 পাক ঘোরার আগে আমি আর মা তোমাকে মিষ্টি খাওয়াবো। এটাই আমাদের বাড়ির নিয়ম। আর ওই মিষ্টি খেয়ে তোমাকে 7 পাক ঘুরতে হবে, না হলে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। তুমি এই নিয়মের ব্যাপারে কিন্তু কাউকে কিছু বলবে না, কেমন? চুমকি রমলার কথা মেনে নেয়। রমলা ফোন রেখে তার শাশুড়ি মায়ের কানে কানে বিয়ের 7 পাক বন্ধ করার পরিকল্পনা বলে দেয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। সকলে মিলে বিয়ের জন্য অনেক শপিং করে আর চুমকিও নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। বিয়ের দিন চুমকি সুন্দর করে সেজেগুজে বসে আছে, এমন সময় রমলা এবং তার শাশুড়ি মা তার কাছে আসে। ওয়াও চুমকি, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না মা? বলুন, আজকে মনে হচ্ছে রতন তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। ওরে বাবা, আমাদের নতুন বউ তো আবার লজ্জা পেয়ে যাচ্ছে। হ্যাঁ বড় বৌমা, তুমি একদম ঠিকই বলেছো। আজকে চুমকিকে বউ সেজে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু গরমে চুমকির মেকআপটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বড় বৌমা, চুমকির মেকআপটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই না? কেমন যেন কালো কালো মতো হয়ে গেছে।
হ্যাঁ মা, এখনো তো চুমকি বিয়ের মণ্ডপেই গেল না, আর এখন এই ঘামে চুমকির মেকআপটা নষ্ট হয়ে গেল। চুমকি, তুমি এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে একটু অন্য ঘরে চলো। আমার কাছে সব মেকআপের প্রোডাক্ট আছে, আমি তোমার মেকআপটা ঠিক করে দিচ্ছি। এখানে তো সবাই আছে, অন্য ঘরে চলো, আমি শান্তি করে তোমার মেকআপটা ঠিক করে দেব। আমার হবু শাশুড়ি মা আর আমার বড় যা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। আমার মনে হয় রতনের সঙ্গে আমার বিয়েটা এরা মেনে নিয়েছে। ধন্যবাদ ঈশ্বর, আমি তোমার কাছে যা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছো। এই নাও চুমকি, তোমার জন্য আমরা 1 বাক্স মিষ্টি নিয়ে এসেছি। তুমি এই সব মিষ্টি খেয়ে নাও, কারণ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে অনেক দেরি আছে। আর 7 পাক ঘোরার আগে এই মিষ্টিগুলো তুমি কিন্তু সব খেয়ে শেষ করবে, তাহলেই কিন্তু নিয়মটা পূর্ণ হবে। আমি আমার হবু বৌমাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেব। আর বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে সেদিন অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম। না না মা, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, বিশ্বাস করুন। এভাবেই চন্দনা দেবী এবং রমলা দুজনে মিলে চুমকিকে পুরো 1 বাক্স মিষ্টি খাইয়ে দেয়। মিষ্টি খাওয়া হয়ে গেলে চুমকি বিয়ের মণ্ডপে রতনের সঙ্গে গিয়ে বসে পড়ে। বড় বৌমা, তুমি ভালো করে নেশাগ্রস্ত ওষুধ ওই মিষ্টির সঙ্গে মিশিয়ে দিয়েছো তো? আমি চাই 7 পাক সম্পূর্ণ হওয়ার আগে এই চুমকি একেবারে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাক, আর ওদের বিয়েটা যাতে না হয়। আরে হ্যাঁ মা, ও ঠিকঠাক ভাবে বিয়ের 3 পাক পর্যন্ত ঘুরতে পারবে না, আর 7 পাক তো অনেক দূরের কথা। তার আগেই ও নেশায় একেবারে বিয়ের মণ্ডপে শুয়ে ঘুমিয়ে পড়বে। তাই আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখুন আর মজা করুন। কিছুক্ষণের মধ্যেই চুমকি এবং রতন বিয়ের 7 পাক ঘুরতে শুরু করে, আর রমলা এবং তার শাশুড়ি মা সেই পাক গুনতে থাকে। আর তারা অপেক্ষা করতে থাকে কখন চুমকি নেশাগ্রস্ত হয়ে মণ্ডপে লুটিয়ে পড়বে। কি গো, 1 পাক তো হয়ে গেল, এই তো এবার 2 পাক সম্পূর্ণ হয়ে গেল, আর এবার 3 পাক হবে। কিন্তু বড় বৌমা, এখনো কিছু হচ্ছে না কেন? তুমি ওকে কোন মিষ্টি খাইয়েছো? আরে এখনো তো 4 পাক সম্পূর্ণ হওয়া বাকি আছে, তাই আপনি একটু অপেক্ষা করুন। নেশা করার ওষুধ ঠিক কাজ করবে। সবেমাত্র 3 পাক হয়েছে বলে আপনি আশা ছেড়ে দেবেন না। এভাবেই তারা আবার বিয়ের 7 পাক গুনতে শুরু করে। ধীরে ধীরে চুমকি এবং রতনের বিয়ের 7 পাকের নিয়ম সম্পন্ন হয়, আর তাদের শুভ বিবাহ হয়ে যায়। কিন্তু নেশার ওষুধ আর কোনোভাবেই কাজ করে না। ফলে চন্দনা দেবী রমলার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর রমলাও বুঝতে পারে না যে তার নেশার ওষুধ মেশানো মিষ্টি কাজ করলো না কেন। এভাবেই রমলা এবং তার শাশুড়ি মা রতন ও চুমকির বিয়েতে কোনো রকম ভাবে বাধা দিতে পারে না। বিয়ের পর তোমার উপর আমার ভরসা করা একদম ভুল হয়ে গেছে বড় বৌমা। তোমার ওই নেশার ওষুধ মেশানো মিষ্টি একেবারেই ওই মেয়ের উপর কোনো কাজ করেনি। আর তুমি নাকি চোখের নিমেষে 7 পাক ঘোরা আটকে দেবে? কি হলো, ওরা দিব্যি তো 7 পাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আর আমি হাতের উপর হাত দিয়ে বসে বসে নাটক দেখলাম। বিশ্বাস করুন মা, আমি সত্যি ওই মিষ্টির মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু এই মেয়ের হজম শক্তি মনে হয় অনেক বেশি, তাই ও নেশার ওষুধটাও হজম করে ফেলেছে। এভাবেই চন্দনা দেবী এবং রমলা কথা বলছে এমন সময় রতন সেখানে চলে আসে, আর তারা দুজনেই রতনকে দেখে ভয় পেয়ে যায়। তোমাদের পরিকল্পনায় কোনো ভুল ছিল না, কেননা বড় বৌদি মিষ্টির মধ্যে ঠিকই নেশার ওষুধ মিশিয়েছিল, কিন্তু সেই মিষ্টি আমি আমার বউকে খেতে দিইনি। তোমরা যখন আমার বিয়ের 7 পাক ঘোরা আটকানোর জন্য পরিকল্পনা করছিলে, তখন আমি ঠিকই তোমাদের কথা শুনে নিয়েছি। আর ওই নেশার ওষুধ মেশানো মিষ্টি আমি তোমাদের চোখের আড়ালে পরিবর্তন করে দিয়েছি। তাই তোমরা ভালো মিষ্টি আমার বউকে খাইয়েছিলে। তোমরা যে এরকমই কোনো একটা অসভ্যতামি করবে সেটা আমি ধারণা করতেই পেরেছিলাম, তাই আমি তোমাদেরকে ফলো করেছি। মা আর বৌদি, তোমাদের কোনো লজ্জা নেই বলো, যে এরকম একটা গরিব নিষ্পাপ মেয়েকে নেশার ওষুধ খাইয়ে তার বিয়ের 7 পাকের অনুষ্ঠান একেবারে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছিলে, তাই না? রতনের এমন কথা শুনে তারা দুজনেই লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমি আর কখনো তোমার বউয়ের সঙ্গে এরকম করব না। কিন্তু দয়া করে তুমি তোমার দাদা আর বাবাকে এই কথা বলো না, কারণ ওরা যদি জানতে পারে তাহলে আমাদেরকে এই বাড়ি থেকেই বের করে দেবে। তোমরা দুজনেই আমার বউয়ের কাছে গিয়ে এই ব্যাপারটা স্বীকার করবে আর ওর কাছে ক্ষমা চাইবে, তাহলে আমি দাদার বাবাকে এই ঘটনা জানাবো না, তা নাহলে আমি ওদেরকে সব বলে দেবো। চন্দনা দেবী এবং রমলা ভয়ের চোটে রতনের কথায় রাজি হয়ে যায়, আর তাই তারা চুমকির কাছে গিয়ে সব সত্যি ঘটনা স্বীকার করে এবং তার কাছে হাত জোর করে ক্ষমা চায়। কিন্তু চুমকি খুবই ভালো মনের মানুষ হওয়ায় সে তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর থেকে চন্দনা দেবী এবং রমলা কখনোই চুমকিকে বিরক্ত করে না, ফলে চুমকি সকলের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে পারে।